আজকে আমি তোমাদের জন্য দুইটি ফিজিক্স প্রবলেম নিয়ে এসেছি। এটা হচ্ছে যে প্রথম প্রবলেম। তোমরা একটু প্রশ্নটি ভালো করে পড়ো। প্রশ্নে কি বলেছে প্রশ্নটি ভালো করে পড়ে তোমরা প্রথমে এটি নিজের থেকে সলভ করার ট্রাই করো। এরপরে তুমি আমার উত্তরটি দেখে নিও। এখানে বলেছে 30 গ্রাম ভরের একটি মার্বেল 10 ms ইনভার্স 1 বেগে সোজা গিয়ে একটি স্থির মার্বেলকে ধাক্কা দেয়। ধাক্কার পর মার্বেলটি 75% ব্যাক হারায় এবং স্থির মার্বেলটি 9 ms ইনভার্স 1 ব্যাক নিয়ে 3 মিটার দূরে মাটির একটি দেওয়ালকে সে ধাক্কা দেয়। মাটির দেওয়ালের বাধাদানকারী বল 3 নিউটন, আর এখানে বাতাসের বাধা উপেক্ষা করে দেওয়া আছে। এখন প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের মার্বেলটি দেওয়ালের ভিতর ঢুকতে পারবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এবার তোমরা এটি নিজের থেকে করার ট্রাই করো। চলো এবার আমরা এই প্রবলেমটি সলভ করার ট্রাই করি। প্রবলেমটি সলভ করার আগে যে কাজটি আমাদের করতে হবে সেটি হলো প্রশ্নটি ভালো করে পড়তে হবে, আর যেসব ইনফরমেশন দেওয়া আছে সেগুলো কালেক্ট করতে হবে। আমার এখানে লেখা আছে 30 গ্রাম ভরের একটি মার্বেল 10 ms ইনভার্স 1 বেগে সোজা গিয়ে একটি স্থির মার্বেলকে ধাক্কা দেয়। তার মানে এখানে দুইটা মার্বেলের কথা দেওয়া আছে। তাহলে আমি এখানে আগে কি কি দেওয়া আছে সেগুলো লিখে নিই। দেওয়া আছে প্রথম মার্বেলের ভর m1 সমান 30 গ্রাম, অর্থাৎ 0.03 কেজি। ঠিক আছে, এরপরে আমার প্রথম মার্বেলের কি দেওয়া আছে, আদিবেগ দেওয়া আছে u1 সমান 10 ms ইনভার্স 1। তারপর দেওয়া আছে একটি স্থির মার্বেলকে ধাক্কা দেয়, তার মানে দ্বিতীয় মার্বেলের ভর কিন্তু আমার দেওয়া নেই। আর দ্বিতীয় মার্বেলে আমার আদিবেগ দেওয়া আছে u2 সমান 0। এখন আমি যে এখানে এইভাবে লিখতেছি, এইভাবে লিখলে কিন্তু হবে না। পরীক্ষায় তোমাদের সুন্দর করে উপস্থাপন করতে হবে। পরীক্ষায় তোমাদের লিখতে হবে প্রথম মার্বেলের ভর m1 সমান এত, প্রথম মার্বেলের আদিবেগ u1 সমান এত, এইভাবে লিখতে হবে। তাহলে তোমাদের উপস্থাপন সুন্দর হলে পরীক্ষায় নাম্বারটাও ভালো দিবে। এরপরে হচ্ছে ধাক্কার পরে কি বলেছে, মার্বেলটি 75% ব্যাক হারায়। এখন কোন মার্বেল ব্যাক হারাবে? আমার তো প্রথম মার্বেলটাই তো দ্বিতীয় মার্বেলকে ধাক্কা দিয়েছে, আর প্রথম মার্বেলের শুধুমাত্র ব্যাক ছিল, দ্বিতীয় মার্বেলে কিন্তু শুরুতে ব্যাক ছিল না, ব্যাক ছিল 0। তার মানে ব্যাক হারালে আমার প্রথম মার্বেলটাই ব্যাক হারাবে। তাহলে এখন প্রথম মার্বেল যদি ব্যাক হারায় তাহলে তার একটা নতুন ব্যাক প্রাপ্ত হবে, আর সেটা হচ্ছে প্রথম মার্বেলের জন্য শেষ ব্যাক। তাহলে এখন প্রথম মার্বেলের শেষ ব্যাকটা আমরা বের করি। প্রথম মার্বেলের শেষ ব্যাক v1 সমান কি হবে, 10 মাইনাস 10 ইন্টু 75/100। আমরা এভাবে করেছি কেন, কারণ হচ্ছে আমাকে বলছে 75% ব্যাক হারিয়েছে। এখন 75% ব্যাক হারাবে বলেছে, তা কোথা থেকে হারাইছে? ওই যে ওর আগে যে ব্যাকটা ছিল সেখান থেকে তো হারিয়ে গেছে না, সেজন্য আমরা ওখান থেকে বাদ দিয়েছি। আগে ছিল 10 থেকে আমি 10-এর 75% বাদ দিয়েছি। আমার মান আসবে, ক্যালকুলেটর ইউজ করে মান বের করলে হবে 2.5 ms ইনভার্স 1। এরপরে আমি প্রশ্নটা আবার দেখি কি লেখা আছে। প্রশ্নটা আবার বলেছে স্থির মার্বেলটিও একটি নতুন ব্যাক প্রাপ্ত, মানে নতুন ব্যাক লাভ করে, সেটা হচ্ছে 9 ms ইনভার্স 1। সেটা হচ্ছে দ্বিতীয় মার্বেলের ক্ষেত্রে শেষ ব্যাক। v2 সমান আমি কি লিখবো, 9 ms ইনভার্স 1। আর বলেছে আমাকে ওই মার্বেলটা অর্থাৎ দ্বিতীয় মার্বেলটা 9 ms ইনভার্স 1 ব্যাক লাভ করে এবং 3 মিটার দূরে মাটির একটি দেওয়ালকে ধাক্কা দেয়। তবে মাটির একটি দেওয়ালকে যদি ধাক্কা দেয় সেটা কত মিটার দূরে, 3 মিটার দূরে। তাহলে s ইকুয়াল টু হচ্ছে 3 মিটার। আর মাটির দেওয়ালকে যখন ধাক্কা দিবে তখন মাটির দেওয়াল কি করবে, ওকে বাধা দিতে চাইবে। সেজন্য ওর একটা বাধাদানকারী বল ওর উপর প্রয়োগ করবে, আর বাধাদানকারী বলের মান বলেছে 3 নিউটন। তাহলে আমি লিখি F ইকুয়াল টু -3 নিউটন। এখন আমি এখানে মাইনাস কেন দিয়েছি, মাইনাস দিয়েছি কারণ এটা একটা বাধাদানকারী বল এবং এটা মার্বেল যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে কাজ করতেছে, সেজন্য এখানে মাইনাস চিহ্ন দেওয়া হয়েছে। কিন্তু বলের মান অলওয়েজ পজিটিভ, সেটা হচ্ছে 3 নিউটন। আর এখানে ওই বাধাদানকারী বল ছাড়া অন্য কোনো এখানে কেউ বাধা দিচ্ছে না, সেজন্য লেখা আছে বাতাসের বাধা উপেক্ষা করে। এখানে বাতাসও বাধা প্রয়োগ করতেছে না, সেটাই লেখা আছে, অর্থাৎ সেটাকে আমরা উপেক্ষা করব। এখন আমরা দেখি কি বের করতে বলেছে। বলেছে উদ্দীপকের মার্বেলটি দেওয়ালের ভিতর ঢুকতে পারবে কিনা। উদ্দীপকের মার্বেলটি দেওয়ালের ভিতর ঢুকতে পারবে কিনা সেটা আমাকে বের করতে হবে। এখন আমি এটা কীভাবে বের করব? আমি ওই মার্বেলটা আচ্ছা আমি একটা ছবি আঁকি। আমি ধরলাম এটা হচ্ছে এ মার্বেল, এটা হচ্ছে বি মার্বেল, মানে এটা হচ্ছে প্রথম মার্বেল, এটা হচ্ছে দ্বিতীয় মার্বেল। প্রথম মার্বেলের প্রথমে আদিবেগ ছিল u1 আর দ্বিতীয় মার্বেলের ক্ষেত্রে ছিল u2। এখন প্রথম মার্বেলটা দ্বিতীয় মার্বেলের কাছে গিয়ে ধাক্কা দিয়েছে। এরপরে তাদের কি হয়েছে, ব্যাগের পরিবর্তন হয়েছে। ব্যাগের পরিবর্তন হয়ে প্রথম মার্বেলের ব্যাগ হয়ে গেছে v1 আর দ্বিতীয় মার্বেলের ব্যাগ হয়ে গেছে কি v2। এখন এই দ্বিতীয় মার্বেলটা v2 ব্যাক নিয়ে কি করছে,
সামনের দিকে একটা মাটির দেওয়াল ছিল, ওই মাটির দেওয়ালে গিয়ে ধাক্কা দিছে, অর্থাৎ সেটা ছিল 3 মিটার দূরে, 3 মিটার দূরে একটা মাটির দেওয়াল ছিল, সেখানে গিয়ে কি করছে, একটা ধাক্কা দেয় ওই দ্বিতীয় মার্বেলটা। হ্যাঁ, তাহলে এখন আমি দেখবো যে এই মার্বেলের ক্ষেত্রে এই মার্বেলের ক্ষেত্রে যে ত্বরণ নিয়ে চলতেছিল ওই ত্বরণের জন্য এই মার্বেলটাও তো ওই দেওয়ালটিকে একটি বল প্রয়োগ করছে না, যখন ধাক্কা দিবে তখন তো এই মার্বেলটাও কি করবে, ওই মাটির দেওয়ালকে একটা বল প্রয়োগ করবে। আবার অপর পাশ থেকে এই মাটির দেওয়ালটা কি করবে, ওকে আরেকটা বল দিবে। আর মাটির দেওয়ালটা ওকে যে বলটা দিচ্ছে সেটাই কিন্তু হচ্ছে বাধাদানকারী বল, সেটা মান দেওয়া আছে 3 নিউটন। হ্যাঁ, সেটার জন্য ও কি করবে, দেওয়ালের ভিতরে ঢুকতে বাধা পাবে, সেজন্য ওই বাধাদানকারী বলের মানটা আমার এখানে প্রয়োজন হবে, সেজন্য দেওয়া আছে 3 নিউটন। আর আমাকে এখন দেখতে হবে এই বলটা, মানে এই মার্বেলের ক্ষেত্রে যে বলটা ছিল, এই মার্বেল যে বল নিয়ে এই মাটির দেওয়ালকে ধাক্কা দিয়েছে সেই বলের মানটা কত। আমি যদি সেই বলের মানটা বের করতে পারি, আর যদি দেখি সেই বলের মানটা এই যে মাটির দেওয়ালের বাধাদানকারী বলের মানের সমান বা তার থেকে বেশি, তাহলে আমি বলতে পারবো এই মার্বেলটা দেওয়ালের ভিতর ঢুকতে পারবে। কারণ আমি যদি সামনের দিকে এগিয়ে যেতে চাই আর আমাকে যদি কেউ উল্টো পাশ থেকে বাধা দেয়, তাহলে আমার কি হতে হবে, আমি ও যে বল আমাকে বাধা দিচ্ছে তা আমাকে কি করতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হলে সেটার সমান বা তার থেকে বেশি বল দিতে হবে। সেমভাবে আমি দেখব এখানে মাটির দেওয়াল যে বাধাদানকারী বলটা ওই মার্বেলকে দিচ্ছে, আর এই মার্বেলটা ওই বাধাদানকারী বলের সমান বা তার থেকে বেশি বল মাটির দেওয়ালকে দিতে পারতেছি কিনা সেটা আমাকে বের করতে হবে। অর্থাৎ এক কথায় হচ্ছে যে এই মাটির দেওয়ালের উপর এই মার্বেলটা কতটুকু বল দিবে সেটা বের করতে হবে। অর্থাৎ চলো আমরা সেটা বের করি। এখন আমরা জানি কি, বলের সূত্র হচ্ছে F=ma। আমার এখানে বল বের করতে হলে ভর লাগবে আর ত্বরণ লাগবে, কিন্তু আমার তো এই বলটা যে বের করবো সেটা কার বল, দ্বিতীয় মার্বেল মাটির দেওয়ালের উপর দিবে না, অর্থাৎ দ্বিতীয় মার্বেলের বল বের করতে হবে। এখন দ্বিতীয় মার্বেলের বল বের করার জন্য আমাকে দ্বিতীয় মার্বেলের ভর লাগবে, কিন্তু আমাকে দ্বিতীয় মার্বেলের ভর দেওয়া আছে, ভর দেওয়া নেই, আমাকে ভরটা বের করতে হবে। আমি কোথা থেকে বের করব, ভরবেগের সংরক্ষণ সূত্র হতে বের করব। সংরক্ষণ সূত্রটা কি, m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু m1v1 প্লাস m2v2। এখন আমি সূত্র লেখার পর এখন মানগুলো বসাবো। m1 এর মান ছিল 0.03, u1 এর মান ছিল 10, আর m2 এর মান আমার বের করতে হবে, সেজন্য m2 লিখেছি, u2 হচ্ছে 0। সেমভাবে m1 হচ্ছে 0.03, v1 এর মান হচ্ছে 75% ব্যাক হারানোর পর যেটা ছিল সেটার মান কত দেওয়া আছে, মানে বের করেছি 2.5। আর m2 তো বের করবো, সেটা m2, আর v2 আমাকে দেওয়াই আছে 9। আমি যদি এটা সলভ করি এখান থেকে আমার m2 এর মান কত আসে একটু দেখে নিই। 0.03 ইন্টু 10 মাইনাস 0.03 ইন্টু 2.5 ডিভাইডেড বাই 9, তাহলে আমার মান হচ্ছে 0.025 কেজি, 0.025 কেজি। হ্যাঁ, এটাই হচ্ছে আমার কি, দ্বিতীয় মার্বেলের ভর। তো দ্বিতীয় মার্বেলের ভর আমি জেনে গিয়েছি। এখন আমার কি জানতে হবে, ওই দ্বিতীয় মার্বেল কতটুকু ত্বরণ নিয়ে সে সামনের দিকে এগিয়ে যাবে, দ্বিতীয় মার্বেল কতটুকু ত্বরণ নিয়ে সে সামনের দিকে এগিয়ে যাবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমি এখন ত্বরণ বের করবো কোথা থেকে, গতির সূত্র হতে। গতির সূত্র থেকে আমি ত্বরণ বের করব, ঠিক আছে। তাহলে এখন আমি গতির সূত্র ইউজ করি, আমি এখানেই লিখি v² ইকুয়াল টু u² প্লাস 2as। আচ্ছা, এখন এখানে এই ভিটা কি, ভিটা হচ্ছে যে শেষ বেগ আর ইউ হচ্ছে আদি বেগ। এখন এই যে দ্বিতীয় মার্বেল মাটির দেওয়ালকে ধাক্কা দেওয়ার আগে, অর্থাৎ ধাক্কা দেওয়ার মানে ধাক্কা দিতে যাওয়ার আগ মুহূর্তে তার আদি বেগ ছিল কত, অর্থাৎ সে কত বেগ নিয়ে চলা শুরু করছে, সে এই যে v2 বেগ নিয়ে চলা শুরু করছে। তাই এই v2টাই হচ্ছে এই দ্বিতীয় মার্বেলের ক্ষেত্রে আদি বেগ। তার মানে আমার ইউর জায়গায় কি হবে, v2 এর মান বসবে, v2 এর মান কত 9, তাহলে 9² প্লাস 2 ইন্টু এ। এখন এ এর মানও আমি বের করেছি, না এ এর মান আমি বের করিনি, এ এর মান বের করবো যে, সেজন্য আমি এখানে এ লিখবো। আর এখন এস এর মান আমি কি ধরে নিচ্ছি, এস এর মান ধরেছি 3 মিটার, সে 3 মিটার পর্যন্ত গিয়েছে, তা 3 মিটার ধরেছি, ঠিক আছে। আর এখন এখানে দেখো ভি আছে, ভি বলতে কি বুঝছে, শেষ বেগ বুঝাচ্ছে। এখন এখানে কি বের করতে হবে, এর মানটা বের করতে হবে। এর মান বের করার জন্য আমি এখানে ইউ এস ভি এর মানগুলো জানি, সেগুলো আমি লিখে ফেলেছি। আর এই এর মানটা কেন বের করতেছি আগেই বলেছি, সেটা হচ্ছে বলের মান বের করার জন্য। আর ওই বলটা কোন মুহূর্তের বল, ওই বলটা হচ্ছে যে এই মার্বেলটা যখন মাটির দেওয়ালকে ধাক্কা দিছে ঠিক ওই সময় মার্বেলটা মাটির দেওয়ালের উপর কত বল প্রয়োগ করছে সেটা বের করতে যাচ্ছি। সেজন্য এখানে v0 আর এস এর মান হচ্ছে 3 মিটার, ঠিক আছে। তাহলে এখন আমি এর মানটা বের করি। এর মান আমার কত আসবে দেখো, 80 ডিভাইডেড বাই, আমার এখানে মান হচ্ছে 13.5।
আমার মান কত আসছে 13.5 আসছে। তাহলে সে কতটুকু বল দিবে, F ইকুয়াল টু এম এ, তাহলে এম এর মান হচ্ছে এখানে বের করেছি 0.025, তাহলে 0.025 আর এ এর মান হচ্ছে 13.5 ইকুয়াল টু হচ্ছে 0.3375 নিউটন। ঠিক আছে, 0.3375 নিউটন। আর আরেকটা কথা হচ্ছে এখানে এ এর মানটা কিন্তু মাইনাস আসছে, অর্থাৎ সে মন্দনে চলবে। হ্যাঁ, এটা আমাকে মাথায় রাখতে হবে। এখানে এ এর মানটা মাইনাস এসেছে কারণ হচ্ছে যে সে মন্দনে যাবে, ওই জন্য। মন্দনে মানে তার ব্যাগটা আস্তে আস্তে কমতির দিকে আর কি, সেজন্যই তো কমে কমে জিরো হয়েছে, সেজন্য আমার এখানে অবশ্যই এর মানটা মাইনাস আসবে। হ্যাঁ, আর আমি বলের ক্ষেত্রে শুধুমাত্র এর পজিটিভ মানটা নিয়েছি, আমার মান আসছে 0.3375 নিউটন। তাহলে এখন আমি দেখি ওই মাটির দেওয়ালটা ওকে যে বলটা দিচ্ছে বাধাদানকারী বল, তার মান হচ্ছে 3 নিউটন, আর ও যে বলটা প্রদান করতেছে তার মান হচ্ছে 0.3375 নিউটন। তাহলে এই এফ এর মানটা 3 নিউটন থেকে কিন্তু অনেক কম, অর্থাৎ ও মাটির দেওয়ালকে যে বল দিচ্ছে আর মাটির দেওয়াল মার্বেলকে যে বল দিচ্ছে সে তাদের মধ্যে ডিফারেন্স কিন্তু অনেক বেশি। 0.3375 is less than 3 নিউটন, অর্থাৎ F is less than ছোট হাতের f, মানে হচ্ছে যে আমার ওই মার্বেল মাটির দেওয়ালকে যে বলটা দিচ্ছে ওই বলের মানটা মাটির দেওয়াল মার্বেলকে যে বাধা দিচ্ছে একটা বলে সেই বলের মান থেকে অনেক কম, ফলে আমার মাটির দেওয়ালের ভিতর ওই মার্বেলটি ঢুকতে পারবে না। এটাই হচ্ছে আমার আনসার। এবার তোমরা 2 নম্বর কোয়েশ্চেনটি ভালো করে পড়ো। 2 নম্বর কোয়েশ্চেনে কি বলেছে, বলেছে একটি বস্তু কোনো তলের উপর দিয়ে 36 কিলোমিটার পার আওয়ার বেগে পিছলে চলতে চলতে স্থির হয়ে গেল। বস্তু এবং তলের ঘর্ষণ গুণাঙ্ক 0.2 দেওয়া আছে। উদ্দীপকের ক্ষেত্রে বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কত, এটাই আমাদের কি করতে হবে, বের করতে হবে। এখন তোমরা এই প্রশ্নটি ভালো করে পড়ো এবং নিজেরাই এই প্রবলেমটি সলভ করার ট্রাই করো। চলো এবার আমরা এই প্রবলেমটি সলভ করার ট্রাই করি। কিভাবে প্রবলেমটি সলভ করতে হয় সেটা একটু লক্ষ্য করি। প্রথমে যে কাজটি করতে হবে সেটা হলো প্রশ্নটি ভালো করে পড়ে কি কি ইনফরমেশন আমাকে দিয়েছে সেগুলো আমাকে প্রথমে লিখে নিতে হবে। তাহলে আমি লিখে নিই কি কি দিয়েছে। দেওয়া আছে, এখানে দেখি প্রথমে কি বলেছে, বলেছে একটি বস্তু কোনো তলের উপর দিয়ে 36 কিলোমিটার পার আওয়ার বেগে পিছলে চলতে চলতে স্থির হয়ে গেল। তার মানে আমার কি দেওয়া আছে, আদিবেগ দেওয়া আছে। বস্তুটির আদিবেগ ইউ সমান কত দেওয়া আছে, 36, অর্থাৎ 36 কিলোমিটার পার আওয়ার। এটা যদি আমি মিটার পার সেকেন্ডে নিই তাহলে হবে 36 ইন্টু 1000 ডিভাইডেড বাই 306। আদিবেগটা আমার দেওয়া ছিল কিসে, 36 কিলোমিটার পার আওয়ারে। আমাকে কোথায় নিয়ে যেতে হবে, মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। সেই জন্য আমি কি করেছি, আমরা জানি যে 1 কিলোমিটার সমান 1000 মিটার, সেই জন্য 1000 দিয়ে গুণ করেছি। আর আমরা জানি 1 আওয়ার সমান 3600 সেকেন্ড, সেজন্য আমরা 3600 দিয়ে ভাগ করেছি। ফলে এখন আমার যে মানটা আসবে সেটা কিসে আসবে, মিটার পার সেকেন্ডে। এখন আমার মান কত আসবে, মান আসবে আমার 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 10 মিটার পার সেকেন্ড কিসের মান, আমার ইউর মান, অর্থাৎ আদিবেগের মান। এরপরে আমার এখানে বলেছে বস্তুটি চলতে চলতে স্থির হয়ে গেল। কিভাবে গেছে, পিছলে পিছলে গেছে, পিছলে পিছলে চলতে চলতে স্থির হয়ে গেল, তার মানে ওর শেষ বেগ কত হয়েছে, 0। সেজন্য আমি লিখে নিব শেষ বেগ ভি ইকুয়াল টু 0 এম এস ইনভার্স 1। এরপর বলেছে বস্তু এবং তলের ঘর্ষণ গুণাঙ্ক 0.2, অর্থাৎ আমার ঘর্ষণের যে গুণাঙ্ক আছে সেটা আমার দেওয়া আছে। তাহলে আমি লিখে নিব ঘর্ষণ গুণাঙ্ক মিউ, ঘর্ষণ গুণাঙ্ককে মিউ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে মিউর মান কত, 0.2। ঠিক আছে, এরপর আমাকে বলেছে উদ্দীপকের ক্ষেত্রে বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কত হবে, অর্থাৎ আমার এস এর মানটা বের করতে হবে, অর্থাৎ বস্তুটি কতটুকু গিয়েছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা যদি এস এর মান বের করতে হয় তাহলে আমি কোন সূত্র ইউজ করতে পারি, আমাকে এ সূত্র ইউজ করতে হবে, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এই সূত্র আমাকে ইউজ করতে হবে। এখানে অনেক সূত্র আছে, আমরা জানি গতির 4টা সূত্র আছে, কিন্তু এখানে আমার সময় আর ত্বরণ দেওয়া নেই।
যেহেতু সময় দেওয়া নেই সেজন্য আমি সময় ইউজ করে যে সূত্রগুলো আছে সেগুলো আমি ব্যবহার করতে পারবো না। আমাকে এই সূত্রটা ইউজ করতে হবে এস এর মান বের করার জন্য। যেহেতু আমার এখানে ভি এর মান দেওয়া আছে, ইউর মান দেওয়া আছে, এইচ এর মান বের করতে হবে, আর এ এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে এ এর মান বের করার জন্য আমার এখানে ঘর্ষণ গুণাঙ্ক, তারপরে বিভিন্ন কিছু দেওয়া আছে, সেগুলো আমরা এখন দেখব কিভাবে এ এর মানটা বের করা যায়। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করো, বস্তুটা পিছলে পিছলে গেছে। তো পিছলে পিছলে যদি চলে সে, তার মধ্যে কি ঘটছে? ঘর্ষণ তৈরি হয়েছে, অর্থাৎ তার মধ্যে একটা ঘর্ষণ বল কাজ করেছে। তাহলে এখন আমরা কি জানি? ঘর্ষণ বল সমান এফ ইকুয়াল টু মিউ আর। এটা আমরা ঘর্ষণের সূত্র হতে জানি। ঘর্ষণ বল, এই এফটা কি জিনিস? ঘর্ষণ বল। তাহলে ঘর্ষণ বল সমান আমি কি জানি? মিউ ইন্টু আর। আর এখানে আর জিনিসটা কি? অভিলম্বিক প্রতিক্রিয়া। অভিলম্বিক প্রতিক্রিয়া। তাহলে আমি একটা চিত্র আঁকি। দেখো, এটা হচ্ছে যে যে তলের উপর দিয়ে এই বস্তুটা, এটা একটা বস্তু ধরলাম, এ বস্তু, এই বস্তুটা এই তলের উপর দিয়ে সে কিভাবে যাচ্ছে? পিছলে পিছলে চলতেছে। ফলে সেখানে কি জেনারেট হয়েছে? একটা ঘর্ষণ জেনারেট হয়েছে। আর এই বস্তুটার ওজন কোন দিকে কাজ করছে? নিচের দিকে। সেটা আমরা কি জানি? ডাব্লিউ ইকুয়াল টু এমজি। আর এর অভিলম্বিক প্রতিক্রিয়া কোন দিকে কাজ করবে? ঠিক তলের সাথে লম্ব বরাবর। তাহলে এটা যদি তল হয়, তলের সাথে লম্ব বরাবর উপরের দিকে কে কাজ করবে? অভিলম্বিক প্রতিক্রিয়া কাজ করবে। তাহলে এখন এখান থেকে যদি আমি আর এর মানটা বের করতে চাই, তাহলে আমার আর এর মান কি আসবে? এমজি আসবে। ঠিক আছে, তাহলে এখন আমি এখানে কি লিখবো? এফ ইকুয়াল টু মিউ, আর আর এর জায়গায় বসাবো এমজি। তো জি তো আমরা জানি অভিকর্ষজ ত্বরণ, এম হচ্ছে এই বস্তুটার ভর, আর এখানে এফ হচ্ছে ঘর্ষণ বল, মিউ হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। এখন আমার বের করতে হবে কি? আমার বের করতে হবে এই সূত্রে যে এই লাগবে, ত্বরণ লাগবে, সেই ত্বরণের মানটা। ঠিক আছে, সেই ত্বরণের মানটা আমাকে বের করতে হবে। এখন আমি কিভাবে বের করি? দেখো, এখানে এফ যেটা লিখেছি, সেই এফ সমান আবার কি লেখা যায়? এম এ লেখা যায়। বল সমান হচ্ছে ত্বরণ গুণ ভর, সুতরাং মিউ এম জি। এবার উভয় পক্ষ হতে এম এম কাটা যাবে, আর এ এর মান কত আসবে? এ সমান আসবে মিউর মান কত ছিল? 0.2, আর জি এর মান আমরা জানি 9.8। আমরা যদি এটা ক্যালকুলেশন করি, এখান থেকে যে মানটা পাবো, মানটা আসবে 1.96 এমএস ইনভার্স 2। তাহলে আমার এখানে এই সূত্রের জন্য কি কি মান লাগবে? ভি এর মান, ইউর মান, এ এর মান, সবগুলা মান আমি পেয়ে গিয়েছি। এখন আমি এস এর মান বের করতে পারবো। তাহলে চলো এস এর মান বের করে নিই। ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এখন ভি স্কোয়ার মানে কি? শেষ বেগ। শেষ বেগের মান কত? সে যেহেতু স্থির হয়ে যাবে সেজন্য 0। আর ইউ হচ্ছে যে বেগে সে চলতেছিল, কোন বেগে যাচ্ছিল? দেখো এখানে লিখেছে 10 বেগে। তাহলে 10 মিটার পার সেকেন্ড বেগে সে যাচ্ছিল, ফলে এখানে ইউর মান হবে 10 স্কোয়ার 2 ইন্টু এ এর মান বের করেছে 1.96 ইন্টু এস। তো এখন যদি এটা ক্যালকুলেশন করি, যে মানটা আসবে সেটা হলো এস ইকুয়াল টু কত আসবে? 25.57 মিটার। 25.57 মিটার, এটাই হলো আমার এস এর মান। মনে এখন একটা প্রশ্ন আসতে পারে, আমি যে এখানে এফ সমান এম এ লিখেছি সেটা কিভাবে হয়েছে? এফ সমান এম এ কিভাবে এসেছে? আচ্ছা, এই জন্য আমরা এখানে কি করেছি? একটা চিত্র এঁকেছি। এখানে দেখো একটা বস্তু আছে, এই বস্তুটাকে আমি কি করেছি? এফ প্রাইম বলে এদিকে টানতেছি। তাহলে বস্তুটা এই তলের উপর দিয়ে চলা শুরু করছে, অর্থাৎ এইদিকে যাচ্ছে। যেহেতু এই বস্তুটার সঙ্গে তলের সংস্পর্শে আছে, মানে বস্তুটা তলের সংস্পর্শে যেহেতু আছে, ফলে এখানে কি তৈরি হচ্ছে? গতির বিপরীতে ও চলতেছে এদিকে, আর ওর বিপরীতে কি হচ্ছে? একটা ঘর্ষণ বল তৈরি হচ্ছে। এই ঘর্ষণ বলটাকে আমি বড় হাতের এফ দিয়ে প্রকাশ করেছি। এখন এই বস্তুটার ভর হচ্ছে এম, আর এই বস্তুটাকে আমি এফ প্রাইম বলে এদিকে টানতেছি। তাহলে এদিকে যেহেতু যাচ্ছে, ফলে ওর মধ্যে একটা ত্বরণ তৈরি হয়েছে না? সেই ত্বরণটাকে আমি ধরেছি এ। এখন এখানে দেখো, এই এফ প্রাইমের মান কত হলে বস্তুটা সামনের দিকে আগাবে? এফ প্রাইমের মান কমপক্ষে এই যে ঘর্ষণ বল যেটা আছে তার থেকে কি হতে হবে? বেশি হতে হবে, বা তার সমান হতে হবে। যদি এফ প্রাইমের মান যদি এফ এর সমান হয়ে যায়, ঠিক তখনই কি হবে? এই বস্তুটা সামনের দিকে আগানো শুরু করবে। যদি এফ থেকে কম হয়, তাহলে কি এটা সামনে যাবে? সামনে যাবে না, কারণ ওকে ঘর্ষণ বল বাধা দিবে সামনে যেতে।
তার মানে আমাকে এই এফ প্রাইমের মানটা কমপক্ষে কি হতে হবে, এফ এর সমান হতে হবে বা এর থেকে বেশি হতে হবে। অর্থাৎ এর যদি সমান হয়ে যায় তখনই সে চলা শুরু করবে। তাহলে আমি কি বলতে পারি, আমি এখান থেকে বলতে পারি এফ প্রাইম সমান এম এ। আর যেহেতু এফ প্রাইমের মানটা কার সমান হবে, এফ এর সমান, সেই জন্য এখান থেকে আসছে এফ সমান এম এ। এই জন্য আমি এখানে এফ সমান এম এ বসিয়েছি। আর এখানে এম হচ্ছে বস্তুর ভর, এ হচ্ছে সে সামনের দিকে যে ত্বরণে আগাচ্ছে সেটা। এইভাবেই এই 2 নম্বর কোয়েশ্চেনটি করতে হবে। তোমরা এটি ভালো করে প্র্যাকটিস করিও।